আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, অনেকদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার আড্ডা দিতে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, অনেক ইচ্ছা ও চেষ্টা থাকা সত্ত্বেও ইদানিং আমি রেগুলারভাবে ভিডিও আপলোড করতে পারতেছি না, আপনাদের সাথে রেগুলার আড্ডা দেওয়া হচ্ছে না। মানে কি বলবো, আমার উপর দিয়ে কি যাচ্ছে মানে সেটা আপনাদেরকে বলে শেষ করতে পারবো না। মানে সময় চলে যাবে কিন্তু কথা শেষ হবে না। আমি গত কয়েকদিন ধরেই মানে রেগুলার আপনাদের সাথে আড্ডা দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু একটার পর একটা ঝামেলা বা ব্যস্ততা বা পেরেশানি লেগেই আছে, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও কোনো ভিডিও আপলোড করতে পারিনি বা আপনাদের সাথে আড্ডা দেওয়া হয়নি। এমনকি অনেকদিন ধরে আমার যেই পুরনো বা রেগুলার আসামিরা আছে তাদেরকেও ধোলাই করা হয়ে ওঠে নাই। আমার মায়ের মৃত্যু 40 দিন পার হয়ে গেছে। গত কয়েকদিন ধরে চেষ্টা করতেছিলাম যে আমার আসামিদেরকে ধোলাই করব, কিন্তু ওই যে কি বলবো, আমি কথা একটু এলোমেলো হয়ে যাচ্ছে যে শুরু থেকে শুরু না করলে বোঝানো সম্ভব হয়ে উঠতেছে না। মানে কাজ যেন শেষই হচ্ছে না। মানে গত যে ভিডিওটা আপলোড করছিলাম সেখানেও আপনাদেরকে বলছিলাম যে সব পেরেশানি বা অনেক পেরেশানি বা কাজ গুছিয়ে নিয়ে আসছি, শেষ করে ফেলছি, এখন থেকে রেগুলার আপনাদের সাথে আড্ডা হবে। কিন্তু কাজ শেষ হয় না, একটার পর একটা মানে কাজের জন্ম হয় বা সৃষ্টি হয়। যেমন আর ঝামেলার কথাগুলো বলি, এই যে ইয়ে হয়েছে, গতকালকে ভিডিও আপলোড করতে পারি নাই বিদ্যুৎ বিভ্রাটের জন্য, মানে লোডশেডিং এর জন্য। মানে আমি যখন মানে ভিডিও বানানোর প্রস্তুতি নিব বা ভিডিও বানানোর পরিবেশটা পাবো, ওই মুহূর্তেই লোডশেডিং। আর বাসায় যেহেতু আইপিএস নাই, সৌর বিদ্যুতের আলোয় ভিডিও বানাইতে হয়, তাই এত অল্প আলোতে ভিডিও বানানোর ইচ্ছা করে নেই, তাই আর ভিডিওটা বানাইনি। তারপরে আবার মোবাইলেও একটু চার্জ কম ছিল, তো সেই জন্য কারেন্টের অপেক্ষায় থাকতে থাকতে গতকাল অনেক রাত হয়ে গেছে। আবার যেই সময়টাতে দেখা গেছে মানে কারেন্ট আসছে বা একটু ভিডিও বানাবো, তখন আবার রিদা আমার সাথে খেলবে, বায়না ধরছে রিদার খেলার সময়, সেই জন্য মানে ভিডিও বানানোর পরিবেশ পাইনি। আবার এর আগে সন্ধ্যার দিকে যদি আমি এখন ভিডিও বানাইতে যাই, ওই সময়টা রিদার পড়ার সময়, তো আমি যদি ভিডিও বানাই হৃদার কানে আমার কথার শব্দগুলো গেলেও তার পড়াশোনার সমস্যা হবে। তো নানান ঝামেলায় মানে টাইম শিডিউল বের করে তারপরে ভিডিও বানাইতে হয়। তো এখন মোটামুটি হৃদাকে একটু বকা টকা শাসন টাসন করে এ করছি। সে এখনো বায়না ধরছে যে আমার সাথে আসবে, ভিডিও বানাবে, আপনাদের সাথে একটু দুষ্টামি করবে, আমার পিঠের পিছনে লুকিয়ে থাকবে, আপনাদেরকে সারপ্রাইজ দিবে। তারপর তাকে একটু ইয়ে দিছি, একটা ধমক দিছি, না প্রত্যেকদিন ভিডিওতে আসা যাবে না। সে একটু রাগ করছে, সে এখন তার মার কাছে চলে গেছে, মোবাইল টিপতেছে। তো গেল এই বিষয়টা। এছাড়া আরো গত কয়েকদিন ধরে মানে সোজা কথা গত বৃহস্পতিবার থেকে ভিডিও দিচ্ছি, এরকম করতেছি। এর মধ্যে মনে হয় গত 6 দিন আগে যে ভিডিওটা দিছি, এরপর থেকে সোজা কথা আম্মা মারা গেছে, এই যে 40 দিন হয়ে গেল, এটা কোনো কাজ হলো? ভিউয়ার্স, ভাগ্যের লিখন না যায় খণ্ডন। আমি যতই চেষ্টা করি না কেন, আমার ভাগ্যে যা লেখা আছে সেটা আমার সাথে হবেই। আমি সোজা কথা যেটা আমার তকদিরে আছে, যেটা আমার ভাগ্যে আছে, সেটা আমি যতই দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করি, সেটা আমার কাছে ধরা দিবেই, সেটা আমি পাবই। আবার যেটা আমার ভাগ্যে নাই, তকদিরে নাই, সেটা আমি শত চেষ্টা করেও সেটা আমি হাসিল করতে পারবো না, অর্জন করতে পারবো না। এই যে কথাগুলো বলতেছিলাম যে লোডশেডিং এর যন্ত্রণায় গতকালকে আমি ভিডিও বানাইতে পারি নাই, আপনাদের সাথে আড্ডা দিতে পারি নাই। বলতে না বলতে আজকে আবার সেই লোডশেডিং এর কবলে পড়ে গেছি। তো কি আর করা, যে সোলারের আলো প্লাস মোবাইলের ফ্ল্যাশ লাইটের আলোতে এখন ভিডিওটা তৈরি করতেছি। আবার এই যে এতক্ষণ কারেন্ট ছিল, রিদা কথা বলতেছিল মানে মোবাইল টিপতেছিল, কারেন্ট
চলে গেছে, রিদা তার অভিমান ভুলে আবার চলে আসছে। ঠিক আছে, তো একটু আগে যে তাকে আমি শাসন করছি, বকা দিছি, এটা সে ভুলে আবার যে চলে আসছে আমার আম্মুটা। তো যেটা বলতেছিলাম যে আমার আম্মা মারা গেছে আজকে, যেহেতু আগস্টের 21 তারিখ, তো জুলাইয়ের 11 তারিখ থেকে তারিখ অনুযায়ী 40 দিন পার হয়ে গেছে। দিন গণনায় হয়তো বা তার চাইতে বেশি হবে, কারণ 11 তারিখটাও গণনাতে পড়বে, আজকের 21 তারিখটা তো অবশ্যই গণনাতে পড়বে। তো সব মিলিয়ে 40 দিন পার হয়ে গেছে। এর মধ্যে সোজা কথা, গত বৃহস্পতিবার দিন বাবা, হ্যাঁ মু কিন্তু কালকে কি 20 তারিখ? গতকালকে 20 তারিখ ছিল। এখন আম্মু তুমি একদম চুপ, আরেক কথা বলা যাবে না, কথা বললে চলে যেতে হবে। তো সোজা কথা যেটা বলতেছিলাম, যে গত শুক্রবার মানে আমাদের এই বাড়িতে আমার আম্মার মারা যাওয়া উপলক্ষে মানে কিছু প্রতিবেশীদেরকে, প্লাস প্রতিবেশীরা মূল সাবজেক্ট না, বা এতিম দরিদ্র ফকির মিসকিন তারা ইয়ে ছিল না, যে মাদ্রাসার কিছু ছাত্রদেরকে বাসায় দাওয়াত দিয়ে এনে একটু খাওয়া দাওয়া করাবো, বিশেষ করে মানে কোরআন খতম দেওয়াবো। আম্মা যে ঘরটাতে থাকতেন, যে ঘরে মৃত্যুবরণ করছেন, ওই ঘরটাতে আম্মা জীবিত থাকা অবস্থায় মানে আম্মা সব কিছুই তো করতেন, তাহাজ্জুদ নামাজ, কোরআন তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, মহিলাদের নামাজের জন্য তার মসজিদে যাইতে হয় না, তো ওই ঘরটাতে সবসময় কোরআন তেলাওয়াত হইতো, সূরা কেরাত পাঠ করা হইতো, আম্মা নামাজ আদায় করতেন। তো এখন যেহেতু আম্মা মারা গেছেন, ওই ঘরটাতে এখন আর কেউ থাকতেছি না, মানে সবাই এখন আমরা এই বাড়িতে 2 ভাই আছি, সবার ছোট 2 জন আছি, বড় 3 জন আলাদা আলাদা জায়গায়। সবার বড় ভাই দাদার বাড়িতে আছেন, তারপরে 2 ভাই মেজো ভাই এবং সেজু ভাই আলাদা জায়গা জমি কিনে আলাদা বাড়ি তৈরি করছেন, ওইখানেই থাকেন। তো এখন আমরা 2 ভাই এই বাড়িতে আছি। তো আমরা 2 ভাইয়ের দায়িত্বে আমরা চিন্তা করছি, যেহেতু এই বাড়িতে আমরাই থাকি, তো আমরা আমাদের নিজের উদ্যোগে আবার একটু মিলাদ মাহফিল বা একটু দোয়া মাহফিলের একটু আয়োজন করি। তারপর আবার বড় ভাইরা বলছে যে আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা একটু বড় সড়ো করেই করো। মানে যেহেতু আমাদের দাদার বাড়িতে প্রায় 1000-1200 লোকের আয়োজন করে সেখানে একটা অনুষ্ঠান করা হয়েছে, তো এখানে এত বড় দরকার নেই, মানে আরেকটু তোমরা যতটুকু ইয়ে করতেছো তার চেয়ে তো আরেকটু বড় করে করো, আমরাও তোমাদের সাথে শরীক থাকবো। তো তারপর মোটামুটি 1-150 লোকের একটা আয়োজন করার ইচ্ছে ছিল। গত মোটামুটি অনেকগুলো শুক্রবার, এই দিন তারিখগুলো শুক্রবার দিন নির্ধারণ করতেছিলাম। ঠিক আছে আম্মু, তুমি খেলনাগুলো নিয়ে তোমার আম্মুর কাছে যাও, যাও ঠিক আছে, ওইখানে গিয়ে খেলা, তুমি এখানে আমার মনোযোগ নষ্ট করবা। তো মানে কয়েকটা শুক্রবার তারিখ নির্ধারণ করেও মানে এর মধ্যে সব কিছুই তো শুধু মাদ্রাসার ছাত্র বা পাড়া প্রতিবেশীদের উপর নির্ভর করেই পারা যায় না, কিছু আত্মীয় স্বজনদেরকেও দাওয়াত দিতে হয়, এ করতে হয়। তো তাদের টাইম শিডিউলটাও বের করতে হয়। দেখা গেছে কেউ সেই দিন ঢাকায় থাকবে, এলাকায় আসতে পারবে না, বা কারো অন্য কোনো প্রোগ্রাম আছে কোথাও, এইভাবে এইভাবে 2-3টা শুক্রবার মিস হয়ে গেছে। তো এই যে গত শুক্রবার যেটা গেল, সেই শুক্রবারটাও এরকম কোনো একটা কারণে মিস হয়ে গেছে। তারপর আবার বাবুর্চির যে শিডিউল, সেও তখন আমাদের ওই শুক্রবার দিনটা শিডিউল দিতে পারেনি। তো সেই জন্য গত রবিবার দিন, শুক্রবার বাদ দিয়ে রবিবার দিন এরকম একটা আয়োজন করছিলাম প্রায় 150 লোকের মতো। তো এইগুলোর ভিডিও করা হয় নাই, কারণ আম্মা মারা যাওয়ার পরে প্রথম 7 দিনের দিন আমরা যেই 1000-1200 লোকের আয়োজন করছিলাম, সেখানে কিছু ভিডিও ধারণ করছিলাম। ওই ভিডিওগুলোই এখনো পর্যন্ত আমার মোবাইলে আছে, সেগুলোই এডিট করে বা একটু ভয়েস দিয়ে সময় সুযোগ মতো আপলোড করার মানে ইয়ে হয়নি, মানে সুযোগ হয়নি। তো এই যে গত রবিবার দিন যে ইয়েটা গেছে, সেটাও আর ভিডিও করিনি গেল। তারপর এইগুলো করতে গিয়ে আম্মার ঘরের যে আসবাবপত্রগুলো আছে, জিনিসপত্র, এইগুলো পরিষ্কার করে একদম ঘরটা নিট এন্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম খালি করে ফেলতে হবে। সেই জন্য এই দায়িত্ব পড়ছে আমার উপর, কারণ আমার উপর কত দায়িত্ব পড়ছে, কত ব্যস্ততা, সেইগুলোই আজকে আপনাদেরকে বলি।
আজকের আমার কোনো আসামিদেরকে ধুলাই করব না। আজকে আসামিদেরকে ধুলাই করার আগে আপনাদের কাছে মানে দরখাস্ত পেশ করতেছি, আপনারা ইয়ে করবেন, কমেন্টের মাধ্যমে আসামি নির্বাচন করে দিবেন। আমি কিছু আসামি নির্বাচন করে রাখছি। তো আমার পছন্দের তালিকায় দাঁতের বাগান ফাত্রারা লাজহিন নিশি প্রথম স্থান অর্জন করছিল। তার যেই ধরনের টাইটেল থাম্বনেলগুলো চোখের সামনে আসতেছিল, কি বলবো, নষ্টামি নোংরামি প্রতারণার মধ্যে তো সবাই এক একজনকে ছাড়িয়ে যাচ্ছে। ওইদিকে আমার গৃহীত লালু দেশি কুত্তা পদ্মার চরে গিয়ে যা কিছু করে আসছে, মানে ডাইনি মাগিনোর ইদানিং যা করতেছে, তানু মণ্ডল বা হাগু টুকানি গোবর টুকানি চাশমিশ টেবাসুটকি মাল্টিপ্লাক মাল্টি নোংরা বড় কেদানি সাগির মেকআপ বুতুল, কাকে রেখে কাকে বলবো, সবার ইয়ে এক একজন থেকে এক একজনকে ছাড়িয়ে। কিন্তু আমি আমার অনুযায়ী তালিকার 1 নম্বর সিরিয়ালে রাখছিলাম ওই ভণ্ড বাচাল মুখোশধারী শয়তান লাজহিন ফাত্রা লাজহিন নিশিকে, দাঁতের বাগানকে। তো কথা বলতে বলতে আবার কারেন্ট চলেও আসছে। তো ইয়ে হয়েছে, আপনারা মানে ইয়ে করবেন যে কাকে ইয়ে করবো। আমি 2য় নাম্বারে রাখছি তানু মণ্ডলকে, এরপরে আরো ইয়ে আছে, ওগুলো নাম বলতে গেলে অনেক সময় চলে যাবে। তো আপাতত নাম বলে সময় নষ্ট করতে চাচ্ছি না, যেই কথায় ছিলাম সেটাই বলি। যে আজকের আড্ডাটা এই যে আমি কিরকম পেরেশানির মধ্যে, কিরকম যায় ঝামেলা বা ব্যস্ততার মধ্যে আছি, ওইগুলোই আপনাদেরকে বলি। তো এই যে আমার প্রোগ্রাম অনুযায়ী মানে ইয়ের জন্য যে ঘরটা খালি করতে হবে, সেই দায়িত্বটা পড়ছে আমার উপর। সব ভাইদের কথা, আর মানে সিরিয়াল মেনটেন করতে পারতেছি না, কোনটা রেখে কোনটা আগে বলবো। এক হচ্ছে যে বাড়িতে যেহেতু আমরা 2জন, এর মধ্যেও আমি ছোট, তো আমার ইমিডিয়েট যে বড় সে এবং আরো 3জন, তারা বলতেছে কিছু জিনিস তো মায়ের রেখে যাওয়া, সেগুলো সবই আমার। ঠিক আছে, তাদের কথা যে আম্মা যেহেতু তোমার সাথেই এত বছর কাটাইছে, তোমার সাথেই থাকছে, এই যে মাঝখানে কিছুদিন আগে আমার মা আমার ঘর থেকে বড় ভাইয়ের যে ঘরটাতে আগে ভাড়াটিয়া ছিল, তো ভাড়াটিয়া চলে যাওয়ার পরে আম্মা বলতেছে, আম্মা মানে আমার যেই ঘরে বাবা থাকতো, বাবা মানে আমাদের একদম এই বাড়ির সবার পুরাতন যে রুম, মানে পুরাতন বাড়িতে আমাদের 3টা রুম ছিল, তো ওই 3 রুমের ইয়েটা খালি হয়েছে। তো ওইটা আমার মেজু ভাইয়ের ভাগে পড়ছে। তো সে তো বাজারে বাড়ি করে ইয়ে করে থাকতেছে। তো আমার আম্মা গত বেশ কিছুদিন যাবৎ, বছরের মতো বা তার চেয়ে একটু বেশি হবে, মানে আমাদের পুরনো ঘরে চলে গেছেন। তো সেইখানে থাকার পরে সোজা কথা আম্মার যে জিনিসপত্রগুলো এগুলো ওই ঘরেই ছিল। আর অধিকাংশ মানে সবাইকে আম্মা সবার জিনিস ভাগাভাগি করে আগে আম্মার জীবদ্দশা দিয়ে গেছেন এবং বলে গেছেন বাদ বাকি যা কিছু থাকবে সবই কিবলিয়ার। ঠিক আছে, তো এখন সব কিছুর মধ্যে এই যে কিছু ডাইনিং টেবিল আছে, ফ্রিজ আছে এবং টিভি যেটা ছিল এটা আমারই কিনে দেওয়া, ওয়ার্ড্রোব এটা সেটা, খাট পালঙ্ক, এগুলো অনেক কিছু আছে। তো এগুলো এখন আমাকে বলতেছে তোমার যা কিছু নেওয়ার আছে সব তুমি নাও, মানে নগদ টাকা পয়সা প্লাস সোনা দানা ওইগুলো আম্মা কিছু ওসিয়ত করে গেছেন, ওইগুলো পরে অন্য কোনো দিন বলবো। ওইগুলো বাদ দিয়ে যে জিনিসগুলো আছে ওইগুলো আমাকে সব ভাইরা বলছে তোমার গুলো তুমি নিয়ে যাও ইয়ে করে। তো এখন আমারগুলো আমার নিজ দায়িত্বে ইয়ে করে আনতে হয়েছে। গেল যে ওই ঘরটা আমি যদি এই জিনিসগুলো ফ্রিজ টেবিল ওয়ার্ড্রোব এটা সেটা না সরিয়ে দিই, ঘরটা পরিষ্কার করা যাচ্ছে না, খালি করা যাচ্ছে না। তো আমি এইগুলো নিয়ে আসলাম। এইগুলো করতে গিয়ে গত বৃহস্পতিবার দিনটা আমি অনেক ব্যস্ত পার করছি। এরপরে শুক্রবার দিন হঠাৎ ওই যে বাবুচি এবং কিছু মেহমান উপস্থিত হইতে পারবে না, তাদের কিছু ঝামেলা আছে, সেজন্য হইল না। তো একটা শুক্রবার দিন এমনিতেও বন্ধের দিন, তারপরে আবার ওই যে 15ই আগস্ট, পরে 15ই আগস্টে আমি একটা ভিডিও ছাড়ছি আপনাদেরকে। তো সেই দিন ওই কথাগুলো বলতে গিয়ে এই সব কথা বলা হয়ে ওঠেনি। তারপরে যে আবার রবিবার দিন অনুষ্ঠান, তো সেখানে আবার কিছু বাজার সদাই করতে হবে। তো এইটাও হঠাৎ আমার উপর দায়িত্ব পড়ে গেছে যে তোমার তো কোনো কাজ নাই, তো
তো বাজার সদাইয়ের দায়িত্বটা তুমি নাও। মানে সবাই ভাবে যে আমি বোধহয় এখন যেহেতু ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়েছি, আমার আর কোনো কাজ নাই, মানে আমার ব্যক্তিগত কোনো জীবন নাই, আমার কোনো স্বাধীনতা নাই। তো সবাই যেহেতু ব্যবসায়ী, কর্মজীবী, মানে তাদের নিজ নিজ ইয়েগুলো আমাকে রেখে দিয়ে যে আমরা আমাদের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখলে আরো কতগুলো লোকের মানে ছুটি দিতে হবে, এটা সেটা ইয়ে করে সব দায়িত্বগুলো আমার উপর। তো আচ্ছা ঠিক আছে, বাজারের দায়িত্বটাও যে শনিবার দিন আমাকে পালন করতে হইলো, রবিবার দিন আবার অনুষ্ঠান হইল, এগুলো মেহমানদারি করা, এতে করা, এগুলো গেল। এরপরেও না আমার ছুটি নেই। এরপরে আবার এই যে রিসেন্টলি আমার আম্মার মৃত্যু উপলক্ষে যে ওনার মৃত্যু সনদটা তৈরি করতে হবে। কারণ আম্মা যেহেতু সরকারি চাকরিজীবী ছিলেন, তো আম্মা পেনশন পাইতেন। তো এই পেনশনগুলো এই যে গত মাসটা জুলাই মাসে যেহেতু আম্মা মারা গেছে, জুলাই মাসটা আমরা সবাই শোকাবহ জুলাই হিসেবে পার করছি। মানে সবার মন মানসিকতা অন্যরকম ছিল, মানে ভেঙে পড়ছি সোজা কথা হঠাৎ করে মায়ের মৃত্যুতে। তো এইভাবে সোজা কথা জুলাই মাসটা কেটে গেছে, ওই দিকে আর ধ্যান খেয়াল দেই নেই। তো আম্মা পেনশনের যে মানে ব্যাংক অ্যাকাউন্ট আমার ইয়ে আছে, পেনশনটা যে ব্যাংক অ্যাকাউন্টে ঢোকে ওইটা আবার আমার মোবাইল নাম্বারের সাথে কানেক্টেড। তো হঠাৎ আবার আমার পেনশন ঢুকে গেছে এই আগস্ট মাসের, প্রতি মাসের 1 তারিখে ঢুকে, এবার 3 তারিখে ঢুকছে। তো হঠাৎ মানে আবার ধ্যান খেল হইলো যে আম্মার এই মৃত্যু সনদটা যদি আমার অ্যাকাউন্ট অফিসে জমা না দেই, ইয়ে না করি, তাহলে তো এই পেনশনটা আসতেই থাকবে। হঠাৎ কোনো এক সময় দেখা যাবে যে এটা একটা জালিয়াতির মামলা হয়ে যেতে পারে, যে আপনার মায়ের মৃত্যু হয়ে গেছে, আমাদেরকে আপনারা কোনো তথ্য না দিয়ে আপনার মায়ের অ্যাকাউন্টে টাকা ঢুকতেই আছে, তো ঢুকতেই আছে, আপনারা এই টাকাগুলো বেশি খাওয়ার জন্য বা আত্মসাৎ করার জন্য আমাদেরকে কোনো ইনফরমেশন দেন নাই, তথ্য দেন নাই। এই সেই তো বড় ভাইদের সাথে আলোচনা করলাম, বা বড় ভাইরা আগেই আমাকে বলছিল কি প্রিয়া তুমি এক কাজ করো, পরিষদে গিয়ে ইয়ে করো, আমার মৃত্যু সনদটা নিয়ে এসো, তুলে নিয়ে এসো, বানিয়ে নিয়ে এসো। তো ওই যে সবার মন মানসিকতা খারাপ, তখন আমি যাইনি। কিন্তু ইদানিং একদম সবার বাকি 4 জনের প্রেশার আমাকেই করতে হবে এই কাজটা। তো আমি সেই কাজটাও করতে গেছি, কারণ এটা আমাকেই করতে হবে। এই জন্য আমাকে আমার মা নমিনি দিয়ে গেছেন যে আমার পেনশনের মানে যে অ্যাকাউন্ট ব্যাংকে, সেই অ্যাকাউন্টের নমিনি আমি, যে আমার কোনো টাকা পয়সা যা কিছু কোনো কিছু থাকবে, মানে হঠাৎ আমার কিছু হয়ে গেলে সেটার মালিকানা আমি পাবো বা সেটার দায়িত্ব আমার থাকবে। তো এখন আমার অ্যাকাউন্টে মোটামুটি বেশ ভালোই একটা টাকা আছে, মানে মোটামুটি ঠিক আছে। তো সেইগুলো মানে তুললে মানে তোলার জন্য বা আর যেন এই অ্যাকাউন্টে কোনো টাকা পয়সা না আসতে পারে, অ্যাকাউন্টটা স্টপ করার জন্য, স্থগিত করার জন্য সব ভাইরা আমার উপর চাপ প্রয়োগ করছে যে ভবিষ্যতে যদি কোনো যে থানা মামলা মোকদ্দমা এগুলো জালিয়াতির কেসের মধ্যে পড়ো, তাহলে কিন্তু তুমি সমস্যাতে পড়বা। তো তোমার যেহেতু সমস্যা বেশি, তাই তুমি মানে একটু দায়িত্ব নিয়ে, আর তোমার এখন কোনো কাজ নাই, তাই এই জন্ম সনদটা তুমি তৈরি করো। ও মৃত্যু সনদ, তো মৃত্যু সনদ তুলতে গিয়ে হঠাৎ মানে ইয়ে হইলো, আম্মার আইডি কার্ড এবং আম্মার জন্ম সনদের মধ্যে, ওই জন্ম সনদটাই তো মৃত্যু সনদ হয়ে যাবে। তো জন্ম সনদে এবং আইডি কার্ডে নানির নামে একটা বানান বা একটা অক্ষর ভুল আছে। তো এইটুকুর জন্য এখন জন্ম সনদটা আবার কারেকশন করতে হচ্ছে। এই জন্ম সনদটা কারেকশন করতে গিয়ে 7 দিন পর্যন্ত আমি ঘোরাঘুরি করলাম সচিবের পিছনে, বা মানে তথ্য সেবা কেন্দ্র যেখানে এগুলো হয়, সোজা কথা সার্ভার বা ইন্টারনেট ডাউন থাকার কারণে বা সার্ভার ডাউন থাকার কারণে মানে 4-5 দিনে আমি সেই কারেকশনের কাজটা করতে পারিনি। মানে যখন ইয়ে থাকে তখন আমি থাকি না, কারণ ঘন্টার পর ঘন্টা কি সেখানে বসে থাকা যায়, একজনকে দায়িত্ব দিয়ে রাখছি। তো সে শেষ পর্যন্ত 4-5 দিন চেষ্টার পরে ওই অ্যাপ্লিকেশনটা করতে পারছে, বা মানে অ্যাপ্লাই যে পিনকোড অনুযায়ী যে আপিল করতে হয় সেই আপিলটা করতে পারছে। পরবর্তী আরো কিছু কাজ আছে, আমাদের উপজেলা পরিষদে যাইতে হবে, ইয়ে করতে হবে, সেইখানে গিয়ে এই জন্ম সনদটা মানে বানিয়ে নিয়ে আসতে হবে, ইয়ে করতে হবে। ও সরি, হ্যাঁ, জন্ম সনদের ভুল ইয়েটা কারেকশন করে নিয়ে আসতে হবে। তারপরে
আবার আমাদের ইউনিয়ন পরিষদে এসে মৃত্যু সনদ তৈরি করতে হবে। তো কি ধরনের একটা পেরেশানির মধ্যে আছি। তারপরে তো আবার ব্যাংক এবং অ্যাকাউন্ট অফিস যেটা, সেখানে দৌড়াদৌড়ি বাকি রয়েই গেছে। তো এগুলো সব কিছু আমাকেই মানে দেখতে হচ্ছে, আমাকেই ফেস করতে হচ্ছে। কারণ আমি কাউকে কোনো অর্ডার করতে পারি না, আমি সবার ছোট। সবাই বলে ফেলে কিবরিয়া তুমি তো আপাতত ফ্রি, তোমার কোনো কাজ নাই, মানে তুমি আপাতত এগুলো করতে থাকো। তখন সেই ছোটবেলা থেকে আমার একটা কষ্ট যে সবাই মনে করে নিজে ভাত খেতে বসলাম 5 ভাই একসাথে বা 2-3 ভাই একসাথে, হঠাৎ দেখা গেল জগে পানি নাই। তো তখন তো আর বাসায় মোটর ছিল না বা সাবমার্সিবল এটা সেটা ছিল না, টিউবওয়েল ছিল। সবাই বলতো কিবরিয়া তুমি জগটা ভরে নিয়েছো, মানে মনে করেন বড়জন মেজোজনকে বললাম মেজোজন, সেজোজনকে সেজোজন, তার ছোটজনকে আমার পরে আমি আর কাউকে খুঁজে পাইতাম না। তখন আম্মাকে বলতাম, যে আব্বাকে বলতাম যে আমার একটা ছোট ভাই লাগবে। বলেছে কেন? আমিও এই যে অর্ডারটা আমার ছোটজনকে দিতে পারি। তা আমার কষ্টের কথা শুনে আব্বা আম্মা একটু হাসতো যে একটা মেয়ে মেয়ে করে তার 5টা ছেলে পর্যন্ত হয়েছে, শেষ পর্যন্ত আমার আব্বা আম্মা মেয়ের মুখ দেখে যেতে পারে না। বলেছে বাবা আর চেষ্টা করবো না, তুমি পর্যন্তই শেষ, একটু সহ্য করে নাও। আল্লাহ তাআলা আমার বাবা মাকে জান্নাত দান করুন। বিরহমা কামা রাব্বায়ানি সগীরা। হাসি মুখে ওনাদের নামগুলো বলতেছি। যতই মুখে হাসি না কেন, ভিতরের যে এই মা বাবার জন্য শোক যন্ত্রণা, মা বাবাকে হারানো, এটা সত্যি ভোলা যাবে না। এই কষ্ট আমাকে সারা জীবন বয়ে বেড়াইতে হবে। এটা বাবারটা যেমন তেমন, তো আমার পিছনে সবচেয়ে বড় যে অবদান আমার মায়ের, তো সেই মা এখন আর নাই। তো এইটাই এখনো আমার কি বলবো, আবার সবকিছু নতুন ভাবে শুরু করতে হবে। এমন সময় আবার মাকে হারিয়ে ফেলছি। তো এই জন্যই সোজা কথা, এটা তো একটা ইয়ে আছেই যে আমাকে আমার মা প্রতিষ্ঠিত দেখে যেতে পারলো না, বা একটা জায়গায় সেটেল হয়েছি এইটাও দেখে যেতে পারলো না। মা মারা যাওয়ার আগেও ওই যে আমি ইদানিং আবার আমার ভাইদের বা মামাদের খালাদের তাদের সাথে কথা বলি যে আমার আম্মা আমার জন্য কি কি বলে গেছেন, কি কি করে গেছেন। সোজা কথা এমন ভাবে আমাদের বড় ভাইদেরকে এবং মামাদেরকে বলে গেছেন যে কিবরিয়ার মনে কখনোই কোনো কষ্ট যেন কেউ না দেয়। কিবরিয়া যখন যেটা চায় তখনই যেন কিবরিয়াকে সেটা দেওয়া হয় বা কিবরিয়ার এই দাবি পূরণ করা হয়। কারণ আমার এইটুকু আত্মবিশ্বাস ছিল কিবরিয়া অন্যায় কোনো আবদার করে না, যে কিবরিয়ার কোনো মনের আশা পূর্ণ রাখিস না, কিবরিয়াকে কখনো কষ্ট দিস না, কিবরিয়ার দিকে সবাই খেয়াল রাখিস। এই যে আমার মায়ের আমার প্রতি চিন্তা, আমার প্রতি ভালোবাসা, এই চিন্তা করা, এই ভালোবাসার মানুষটাই তো আমি হারিয়ে ফেলছি। তো আপনারা সবাই শুধু ওইটুকুই দোয়া করবেন, আমার মা বাবা, দাদা দাদি, নানা নানি সবাই এখন নাই। আল্লাহ তাআলা আমার সকল মৃত আত্মীয় স্বজনদের কবরকে যেন জান্নাতের বাগান বা জান্নাতের টুকরা বানিয়ে রাখবেন, ওনাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। তো মানে কথা বলতে বলতে অনেকটা সময় চলে গেছে, কথা আরো অনেক বাকি রয়ে গেছে, এখনো কিছুই বলে শেষ করতে পারলাম না। কথা বলতে চাইলে সারা রাত বলা যাবে। তো এগুলো আস্তে আস্তে বলবো। এই যে কথা বলতে বলতে আবার আমার মামুনি চলেও আসছে খেলাধুলা শেষ করে। তো আচ্ছা ঠিক আছে, এই সব ঝামেলা পেরেশানি ব্যস্ততা সবকিছুর মধ্যেও আমি আপনাদের সাথে মানে রেগুলার ভাবে আবার আড্ডা দেওয়া শুরু করব, চেষ্টা করব। আবার আমার আসামিদেরকে রেগুলার ভাবে ধোলাই শুরু হবে। তো আগে কোন আসামিকে দিয়ে শুরু করব সেটা আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো আজকে এখান থেকেই বিদায় নেই। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মামুনি তুমি সবাইকে আল্লাহ হাফেজ টাটা বলে দাও। আফেজ টাটা। আচ্ছা সবার শেষে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।